আমাদের কোনো কন্টেন্ট আপনাকে কোনো ধরনের বাই সেল সিগন্যাল বা পরামর্শ প্রদান করবে না। এজন্য স্টক সাপোর্টার টিম আপনার কোনো ধরনের ফিনান্সিয়াল লসের জন্য লায়াবল না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। সকলকে স্বাগত জানাচ্ছি স্টক সাপোর্টার প্রেজেন্টস শেয়ার বাজারের ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের সহজ পাঠে। আমরা এখন থেকে আমাদের যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা আছে এবং টেকনিক্যাল অ্যানালাইসিসটা আছে, তো এই দুইটা অ্যানালাইসিসটা আমরা রেগুলার বেসিসে আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করব। তো তারই আজকে প্রথম পর্ব হিসেবে আমরা শুরু করতে চাচ্ছি। তো শেয়ার বাজারের এই ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের সহজ পাঠে আজকে আমরা এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব যার মাধ্যমে আপনারা একটা ভালো বা ফান্ডামেন্টালি স্ট্রং একটা শেয়ারকে আপনারা বেছে নিতে পারবেন। আমাদের এই ওয়েবসাইটের একটু নিচের দিকে আপনারা দেখতে পারবেন টপ ফান্ডামেন্টালস আছে। এখানে পিই রেশিও, ইপিএস, ন্যাভ, এনওসি, এফপিএস, মার্কেট ক্যাপ, এই সমস্ত জিনিসগুলো আছে, যেটার মাধ্যমে আপনি এক একটা প্যারামিটার ইউজ করে আপনার কাঙ্ক্ষিত ফান্ডামেন্টালি স্ট্রং শেয়ারগুলি আপনি পেয়ে যাবেন। তো কোনটা কি কাজ বা কিভাবে কাজ করে সেটা সম্পর্কে আজকে আমরা জানবো। ধরুন ইপিএস যখন আমি দিলাম বা পিই রেশিও যখন আমি ক্লিক করলাম, ইপিএস যখন ক্লিক করছি এখানে ম্যারিকো আসতেছে সবার প্রথমে, যেটা আর কি প্রথমে দেওয়া আছে ইপিএস এত। আমরা আসলে বড় থেকে ছোট জিনিসগুলোকে এখানে ওয়েবসাইটে দেখানোর ট্রাই করেছি। ঠিক একই রকম ভাবে পিই রেশিও কিন্তু এভাবে দেখিয়েছি। তো চলুন আমরা প্রথমেই সহজ পাঠে চলে যাই। সহজ পাঠের ভিতরে আমরা এইটা কেন আপনাদের জন্য শুরু করেছি সেটা আসলে একটু বলি। আমরা আসলে সবাই তো শেয়ার বাজারে টাকা খাটাতে চাই, কিন্তু কোনটা ভালো শেয়ার আর কোনটা খারাপ শেয়ার আমরা বুঝবো কিভাবে? আচ্ছা, ভয় নেই। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কোনো কি রকেট সায়েন্স না। এটা হলো এমন একটা কোম্পানির ভিতরের এবং বাইরের সবকিছু দেখে শুনে তারপর একটা টাকা খাটানোর একটা দারুণ উপায়। তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কোম্পানির একদম ভিতরের জিনিসটা যেটা দেখব সেটা হচ্ছে কি ইন্ডিকেটরসটা। এটাকে যদি আমরা বলি যে আহ, ডাক্তার যেমন রিপোর্ট দেখে শরীর কেমন আছে সেটা বলে দেয়, এই ইন্ডিকেটরগুলো কিন্তু বলে দিবে কোম্পানির কোনটা স্বাস্থ্য কেমন, এটা কিন্তু বলে দিবে। তো এই কি ইন্ডিকেটরসের ভিতরের প্রথমে আছে ইপিএস, তারপর আছে ন্যাভ, তারপর আছে এনওসি, এফপিএস, এরপর আছে পিই রেশিও। তো আমরা শুরু করছি ইপিএস বা আর্নিংস পার শেয়ার দিয়ে। আচ্ছা, ইপিএসটা কি? ইপিএসটা হচ্ছে একটা নির্দিষ্ট আর্থিক বছরে কোম্পানির মোট বা নিট মুনাফাকে তার মোট শেয়ারের আউটস্ট্যান্ডিং শেয়ার বা সাধারণ শেয়ার দ্বারা যদি ভাগ করি তাহলে যেটা পাবো সেটাই হচ্ছে ইপিএস। আচ্ছা, তাহলে ইপিএস এর সংজ্ঞাটা কিন্তু আমরা এই ছবির মাধ্যমে কিন্তু দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে ইপিএস সমান হচ্ছে প্রফিট বা লস আফটার ট্যাক্সেস ডিভাইড বাই নাম্বার অফ শেয়ারস। আচ্ছা, তো চলুন একটা গল্পের মাধ্যমে আমরা এটা দেখি। ধরুন একটা গ্রামে দুইটা বাগান আছে, একটা সোনালী বাগান আর একটা রূপালী বাগান। তো বছর শেষে সোনালী বাগানের মালিকদের, যেটা আমরা বলি শেয়ার হোল্ডার, সংখ্যা কত? 10 জন, এবং তাদের মোট লাভ হয়েছে 100 টাকা। তাহলে প্রত্যেক মালিকের হিস্সা লাভ কত? সেটা হচ্ছে 1000 ভাগ কত? 10, 100 টাকা। অন্যদিকে সোনালী বাগানের অন্যদিকে রূপালী বাগানের মালিক আছে ধরুন 20 জন, কিন্তু তাদেরও লাভ হয়েছে 1000 টাকা। তাহলে তাদের ইপিএস কত হবে? ইপিএস হবে 1000 ভাগ 20 সমান 50 টাকা। সুতরাং শুধু মোট লাভ দেখেন, এখানেও মোট লাভ 1000, এখানেও মোট লাভ 1000। তাহলে শুধু মোট লাভ দেখেই হবে না, সেখানে আমাদের ইপিএসটাও দেখা জরুরি। আচ্ছা, তাহলে এখন আমার কোশ্চেন আসতে পারে যে ইপিএস আসলে কেমন হলে ভালো। আমি যদি বলি, প্রথম কথা হচ্ছে একটা পজিটিভ ইপিএস থাকতে হবে, মানে পজিটিভ ইপিএস হতেই হবে। হ্যাঁ, লস করা কোম্পানিতে টাকা ঢালা মানে কি? ফুটো বালতিতে পানি ভরা, তাই না? আচ্ছা, এরপর হচ্ছে ধারাবাহিক বৃদ্ধি। শুধু 1 বছরের না, অন্তত 5 বছরের হিসাব দেখুন ইপিএস কি টানা বাড়ছে নাকি একবার বাড়তেছে একবার কমতেছে, এটা কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আচ্ছা, এরপরে আসি আয়ের উৎসটা। আচ্ছা, লাভটা আসলে আসছে কোথা থেকে? কোম্পানির আসল কাজ কি? ধরুন সিমেন্ট বিক্রি কোম্পানির জন্য সিমেন্ট বিক্রি করা হচ্ছে তার আসল কাজ। তাহলে এই আশাটা এই লাভটা কি এই সিমেন্ট বিক্রি করে আসছে নাকি কোনো পুরনো মেশিন বা জমি টমি বিক্রি করে আসলে এই ঘটনাটা ঘটতেছে বা লাভটা আসতেছে, এটা কিন্তু আমাদের বুঝতে হবে। আর এই জন্য এটা বলা হয় কোয়ালিটি অফ আর্নিংস। আসল ব্যবসা থেকে আসল লাভ আসাটাই হচ্ছে কি উন্নত, বা যেটাকে আমরা বলি ইপিএস। আচ্ছা, এরপর আসলে আমরা চলে যাই
নেট অ্যাসেট ভ্যালু, যেটাকে বলি ন্যাভ। ন্যাভটা কি? ন্যাভটা হচ্ছে কোম্পানির মোট অ্যাসেটকে তার মোট দায় থেকে বাদ দেওয়ার পর যা অবশিষ্ট থাকে, মানে আমি মোট অ্যাসেট থেকে আমি যখন মোট দায় বাদ দিব, তারপরে যদি আমি মোট শেয়ার সংখ্যা দিয়ে ভাগ দিই, তাহলে সেটা হবে কি আমার ন্যাভ। আচ্ছা, ন্যাভের আমি আপনাকে যদি একটা গল্প বলি। আচ্ছা, ধরুন আপনি একটা পুরোনো গাড়ি কিনতে চান, যেটার দাম ধরেন 5 লক্ষ টাকা। কিন্তু দেখলেন গাড়িটির ইঞ্জিন, চাকা, বডি সবকিছুর একটা আপনার মোট বাজার মূল্য, বা আমি যেটাকে সম্পদ ধরবো, সেটা হচ্ছে 4 লক্ষ টাকা। আবার গাড়ির কিছু কাগজপত্র ঠিক করতে হবে, যেটা আমি সম্পদ না বলে আমি সেটাকে বলবো দায়। দায়টা ধরুন 20,000 টাকা। তাহলে আমার নিট সম্পদ কত? নিট সম্পদ হবে 4 লাখ মাইনাস 20,000, তাহলে হবে 3,80,000 টাকা। ঠিক এরকম করেই আমার ওই গাড়িটার যেমন এরকম একটা ভ্যালু আপনার বের হইছে, তাহলে কোন একটা শেয়ারেরও এরকম একটা সম্পদ থাকবে এবং তার কিছু দায় দেনা থাকবে। এটাই হচ্ছে আমাদের ন্যাব। তো এই ন্যাবটা কেন জরুরি আমরা এটা একটু দেখি। আচ্ছা, ন্যাবটা হচ্ছে নিরাপত্তার মার্জিন। মানে ধরেন আপনার যে সেফটি গার্ডটা থাকবে, হ্যাঁ, মার্জিন অফ সেফটি। যখন শেয়ারের দাম ন্যাবের কাছাকাছি বা তারও কমে পাওয়া যায়, তখন ঝুঁকি অনেক কমে আসে। এটা আপনাকে বুঝতে হবে। কারণ খারাপ সময়েও কোম্পানির সম্পদ বিক্রি করে আপনার বিনিয়োগের একটা বড় অংশ ফেরত পাওয়ার সম্ভাবনা থাকবে। আচ্ছা, তবে এটাতে একটা ব্যাপার আছে যে খাতের উপর নির্ভরশীলতা। সব কোম্পানির জন্য ন্যাব কিন্তু সমান গুরুত্বপূর্ণ না, এটা আপনাকে বুঝতে হবে। কারণ একটা ফ্যাক্টরি বা পাওয়ার প্ল্যান্ট বা ব্যাংকের জন্য এটা যেমন জরুরি, কারণ তাদের প্রত্যেকটা ব্যবসায়ের প্রচুর কি থাকে, একটা ভৌত সম্পদ থাকে। কিন্তু একটা সফটওয়্যার বা কনসালটেন্সি ফার্মের আসল সম্পদ কিন্তু আপনার ভৌত সম্পদ না, সেটা সম্পদ হচ্ছে তার কর্মীরা বা ব্র্যান্ড। ঠিক আছে, তো এইটার ক্ষেত্রে ন্যাপটা আপনাকে একটু দেখে নিতে হবে যে কোন কোন কোম্পানির জন্য বা কোন কোন ফ্যাক্টরির জন্য আমার ন্যাপটা ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এটা নিয়ে আমরা পরবর্তীতে আবার বিস্তারিত আলোচনা করব। তো চলুন এবার আমরা চলে যাই এনওসি এফপিএস বা নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার। আচ্ছা, এখানে হচ্ছে ধরুন কোম্পানির প্রধান যে পরিচালন কার্যক্রম বা আমার ধরেন বিজনেস অপারেশন, যেটা কোর বিজনেস অপারেশন, এখান থেকে আমাদের যেই অর্জিত একটা নেট একটা যে নগদ টাকা আসে, যেটা আমরা বলি হচ্ছে ধরুন ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনস, ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং, ক্যাশ ফ্লো ফ্রম ফিন্যান্সিং, মানে বিভিন্ন খাত থেকে আমার যেই টাকাটা আসবে, ঠিক আছে, যে টাকাটা আসবে সেখান থেকে আমি যদি আমার আউটস্ট্যান্ডিং শেয়ার দিয়ে ভাগ দিই, তাহলে আমি পেয়ে যাব কি আপনার এনওসি এফপিএস। তো চলুন একটা উদাহরণ দিয়ে এটা একটু বোঝার ট্রাই করি। ধরেন একজন দোকানদার তার খাতায় লিখলেন যে প্রতি মাসে তার একটা 50,000 টাকার একটা লাভ হয়। তাহলে প্রতি মাসে যদি লাভ হয়, বা ধরুন প্রতি বছর, এটা আমি যদি ধরি, তাহলে এটা তার একটা ইপিএস। কিন্তু যদি এর মধ্যে দেখি যে এই উনি 30,000 টাকা দিয়ে উনি পণ্য বিক্রি করেছেন বাকিতে, নগদে কিন্তু টাকা পায় নাই। নগদে পেয়েছে হচ্ছে মাত্র কত, 20,000 টাকা, যেটা তার ক্যাশ বক্সে পেয়েছে। আচ্ছা, এখন বলুন যে এখানে যে 20,000 টাকা পেয়েছে, তাহলে তার আসলে ক্যাশ ফ্লোটা কত? ক্যাশ ফ্লো কিন্তু 20,000 টাকা। হ্যাঁ, কারণ কি, লাভ তো দেখাবে সবসময় ক্যাশে। তাহলে দিন শেষে যদি আমরা বলি যে ক্যাশ ইজ দ্য কিং, হ্যাঁ, হাতে নগদ টাকা থাকাটাই সেম। তো এইটাই আপনার এই এনওসি এফপিএস এ কিন্তু এটাই বোঝা যায় যে আমাদের যা কিছু হোক না কেন, বর্তমানে সব দিন শেষে আমার ওই প্রতিষ্ঠানটাতে এনওসি এফপিএসটা কি ক্যাশ টাকা বেশি। আচ্ছা, এই ক্যাশ টাকাটা বেশি থাকাটা কেন জরুরি, এটা যদি আমরা একটু দেখি। ধরুন একটা কথা আছে না যে শুভঙ্করের ফাঁকি, যেটা আমরা বলি আর কি নর্মালি, শুভঙ্করের ফাঁকি। তো এইটা ধরার জন্য আমার এটা হচ্ছে এনওসি এফপিএস হচ্ছে কি একটা মেশিন। ঠিক আছে, যদি দেখেন যে ইপিএস রকেট গতিতে বাড়ছে কিন্তু এনওসি এফপিএস কিন্তু কমছে বা নেগেটিভ, তাহলে বুঝতে হবে কি ভিতরে ঝামেলা আছে। এর মানে হতে পারে কি কোম্পানি প্রচুর পরিমাণে বাকিতে বিক্রি করছে বা আদায় হচ্ছে না, অথবা তাদের খরচ মেটানোর যে নগদ টাকা সেটা কিন্তু হাতে নাই। তাহলে দেখা যাবে ইপিএস এর সাথে যদি এনওসি এফপিএস এর কোনো সামঞ্জস্যতা না থাকে, তাহলে কিন্তু সেটা একটা ভালো কোম্পানি হতে পারে না। তাই বলা যায় কি সুস্থ বা ভালো কোম্পানির লক্ষণ হচ্ছে কি ইপিএস এবং এনওসি এফপিএস এর সামঞ্জস্য কি থাকবে, বৃদ্ধি থাকবে। তো এরপরে আমরা যদি যাই আমাদের প্রাইস আর্নিং রেশিও বা পিই রেশিও। আচ্ছা, পিই রেশিও কি, ওই যে আমাদের ইপিএস আমরা বের করলাম, ওই ইপিএসটাকে যদি আমরা আপনার কোম্পানি কারেন্ট শেয়ার দিয়ে বা কারেন্ট মার্কেট প্রাইস দিয়ে আমরা যদি ভাগ করি, তাহলে কিন্তু পেয়ে যাব। মানে হচ্ছে কোম্পানির কারেন্ট মার্কেট প্রাইস ডিভাইড হচ্ছে ইপিএস, তাহলে হচ্ছে প্রাইস আর্নিং রেশিওটা বের হয়ে যাবে। আচ্ছা, আমি যদি এটা একটা উদাহরণের মাধ্যমে বলি,
ধরুন আপনি একটা বাড়ি ভাড়া দিবেন, তো বাড়িটি কিনছেন হচ্ছে আপনার 50 লক্ষ টাকা দিয়ে। এখন আপনার এই বাড়ি থেকে আপনি বছরে 5 লক্ষ টাকা পাবেন। আচ্ছা, তাহলে যদি আমি 50 লক্ষ টাকা আমি তাহলে কত বছরে পাবো? সেটাই হচ্ছে আমার পিই রেশিও। তাহলে 50 লক্ষ টাকা কত বছরে পাবো? 10 বছরে। আচ্ছা, তার মানে হচ্ছে আমি যদি কোনো একটা কোম্পানিতে কোনো স্টকে আপনার কি করি, বিনিয়োগ করি, তাহলে যদি সবসময় এই ইপিএসটা সেম থাকে, তাহলে ওই টাকার পরিমাণ তুলতে আমার কত বছর সময় লাগবে? কত বছর সময় লাগবে সেটাই হচ্ছে কি আমার পিই রেশিও। আচ্ছা, এটা দিয়ে বা এই পিই রেশিও দিয়ে আমি আসলে কি বুঝবো? এটা পিই রেশিও দিয়ে আসলে আমি বুঝতে পারবো আমার কোম্পানির বা আমার স্টকটার প্রাইসটা আসলে কেমন। যেমন মূল্য বিচার করতে পারি, যদি কম ইপিএ হয় তার মানে হচ্ছে শেয়ারটা এখন অবমূল্যায়িত বা আন্ডার ভ্যালুড অবস্থায় থাকতে পারে। আর যদি খুব বেশি পিই হয় তাহলে বুঝতে হবে শেয়ারটা একটু বা বেশি বা অতি মূল্যায়িত বা ওভার ভ্যালুড। আচ্ছা, আমাদের কিন্তু তুলনা করতে হবে যে সবসময় কি আমি পিই রেশিও আমারটা কোনোটা কম বা কোনোটা বেশি এটা কিনা, সেটা কিন্তু আমাদের তুলনা করাটা জরুরি। যেমন একই খাতে অন্য একটা কোম্পানির সাথে, ধরুন একটা ব্যাংকের পিই রেশিও ধরলাম 8, এটার সাথে কিন্তু টেকনোলজি কোম্পানির কোন একটা পিই রেশিও যেটা হবে 25, সেটা কিন্তু এক হবে না। কারণ বিনিয়োগকারীরা টেকনোলজিক্যাল যে কোম্পানি থেকে অনেক দ্রুত আয় করতে পারে, তাই এটার জন্য কিন্তু দামটাও বেশি দিতে তারা রাজি। ওকে। আচ্ছা, আরেকটা হচ্ছে গ্রোথের সাথে সম্পর্ক, যেটা যেমন পি রেশিও গ্রোথ। হ্যাঁ, এটাকে আমরা যদি দেখি যে পি রেশিও গ্রোথটা ইপিএস গ্রোথের সাথে একটা মিল থাকতে হবে, এবং এই মিলটা বা আমি যদি একটা ভাগ দিই, ভাগের সাথে সেটা কিন্তু দেখা যাবে কি একের কম হইতে হবে। যদি একের কম হয় তাহলে বুঝতে হবে কি দামের সাথে বা দামটা বা পি রেশিওটা সেম এবং ঠিকঠাক আছে, একটা সোনায় সোহাগা অবস্থার মতো হবে। আচ্ছা, তাহলে আজকে যদি আমরা এই সহজ পাঠটুকু এই পর্যন্ত দেখি, এরপরে যদি আমরা চলে যাই আমাদের ওয়েবসাইটে, তাহলে কি দেখব? আচ্ছা, তাহলে ধরুন আমরা প্রথমে দেখছিলাম ইপিএস, তো ইপিএসটা আমি প্রথমে দেখি মেরিকো। আমাদের এই ওয়েবসাইটে এখানে ক্লিক করার পরে আপনার বা যে কোনোভাবে যদি আমাদের এই ইন্টারফেসটাতে আপনি চলে আসেন, তাহলে কিন্তু এখানে ইপিএসটা দেখতে পারবেন। এখানে এই আজকে কিন্তু আমরা এই কি ইন্ডিকেটরস নিয়ে আলোচনা করলাম, যেখানে ছিল ইপিএস, ন্যাভ, এনওসি, এফপিএস এবং প্রাইস আর্নিং রেশিও। তো এই যে এখানে যদি আমি ক্লিক করি, তাহলে দেখবেন যে আমাদের যেই ইপিএসটা আছে এটা কোয়ার্টারলি কিরকম পারফরমেন্স ছিল এটা কিন্তু দেখা যাবে, এবং ইয়ারলি কিরকম পারফরমেন্স সেটাও কিন্তু দেখা যাবে আমাদের এই ওয়েবসাইটের এই সেকশনটাতে। তো আপনারা দেখেন এখানে কিন্তু আমরা যেটা বলছিলাম যে ইপিএস ক্রমবর্ধমান হারে বাড়বে, দেখেন এখানে কিন্তু আস্তে 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 করে কি বাড়ছেই তো বাড়ছে। তো এটা আমি যদি বলি ইপিএস হিসেবে ম্যারিকো একটা ভালো পজিশন আছে। ঠিক একই রকম ভাবে যদি আমি ন্যাভে ক্লিক করি, তাহলে দেখেন এখানে আমাদের এই কোয়ার্টার কিন্তু আপডেট হয়ে যায়। এটা 24-এর কোয়ার্টার, এটা 25-এর কোয়ার্টার, তো এরকম করে প্রত্যেকটা স্টকের এটা আমাদের কোয়ার্টারলি এবং ইয়ারলি কিন্তু এই ডেটাগুলো দেওয়া আছে, আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এরকমভাবে এনএফসিএপিএস এবং হচ্ছে প্রাইস আর্নিং রেশিও কিন্তু আছে, এবং এখানে দেখেন আমার যে রেশিওটা আছে সেই 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 হিসেবে কিন্তু এখানে একটা আপনার কম্পারিজন দেওয়া আছে, এবং কোথায় কোন পজিশনটাতে আছে সেটা কিন্তু এখানে বলা হয়েছে। আচ্ছা, সবচেয়ে মোস্ট ইন্টারেস্টিং পার্টটা যদি আমি আপনাদের দেখাই, ধরেন এই যে এই ইনসাইটসে গিয়ে আমি যদি এই যে ফিনান্সিয়াল যে ডাটাটা আছে, হ্যাঁ, বা স্ট্রেংথ উইকনেস সবগুলি টেকনিক্যালটা বাদে যদি ফেয়ার ভ্যালু দেখি, স্ট্রেংথ দেখি, উইকনেস দেখি, তাহলে আমি কিন্তু পাবো কি, ধরুন এই যে ম্যারিকোর কথাটা বলছিলাম, আমি যদি ম্যারিকো লিখি এখানে, এখানে ম্যারিকো দিয়ে আমি ফিনান্সিয়াল দিয়ে সাবমিট করলাম। সাবমিট করলে দেখি কি আসে। আচ্ছা, দেখেন এখানে রেভিনিউ, প্রফিটাবিলিটি, অ্যাসেট ম্যানেজমেন্ট, এই যে আর্নিংস পারফরমেন্স কিন্তু আছে। তারপরে আমরা শেয়ার হোল্ডার ইকুইটি বা বুক ভ্যালু এটা সামনে আলোচনা করব। এই যে এই সমস্ত জিনিসগুলো ফিনান্সিয়াল স্ট্রেংথ, ফিনান্সিয়ালগুলো কিন্তু এখানে চলে আসছে। আমরা যেটা আর কি ফান্ডামেন্টালি স্ট্রং যেগুলি বলতে পারি সেগুলো কিন্তু এইটার মাধ্যমেই আইডেন্টিফাই করতে পারবো, এবং স্ট্রেংথগুলো কিন্তু এখান থেকে দেখতে পারবো। দেখেন ইপিএস এর কথা বলছে, পি রেশিওর কথা বলছে, আমরা কারেন্ট রেশিও সামনে আলোচনা করব, এই আরইও সামনে আলোচনা করব। তো এই সমস্ত জিনিসগুলো আপনি আমাদের কিন্তু কোনো ধরনের চিন্তা ভাবনা ছাড়াই আমাদের এই ওয়েবসাইটের এই এআই সেকশনে আপনি পেয়ে যাবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম। দেখা হবে আগামী পর্বে।